বরেন্দ্র অঞ্চলে অস্বাভাবিক হারে নামছে পানির স্তর, মরুময়তার আশঙ্কায় বিস্তীর্ণ জনপদ। কাওড়াকান্দি শিমুলিয়া রুটে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযান চলাচল, দুর্ঘটনা বাড়লেও নির্বিকার প্রশাসন। সুন্দরবনের র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ৩ বনদস্যু নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার। আমন্ত্রণ দেশ 24-এ, আপনাদের সাথে আছি আমি মেঘে উমারমান। শিরোনাম জানছিলেন, এবার পুরো খবর। বরেন্দ্র অঞ্চলে আশঙ্কাজনকভাবে নামছে পানির স্তর, ধীরে ধীরে মরুময় হয়ে উঠছে বিস্তীর্ণ জনপদ। গবেষকরা বলছেন, নদী নালাগুলো শুকনোর পাশাপাশি মাত্রাতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন ও বৃষ্টি কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে এ পরিস্থিতির, যার প্রভাবে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। গেল ৩ দশক ধরে এই অঞ্চলে গড়ে প্রায় প্রতি 10 বছরে পানির স্তর নেমেছে প্রায় 14 থেকে 15 ফুট। রাজশাহীর পদ্মা নদী নিয়ে 4 পর্বে ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। লেয়ারের কারণে আমাদের পানি হয়তো কমে গেছে, এই জন্য এখন দ্বীপে পানি কম উঠছে। এভাবেই রাজশাহী গোদাগাড়ি অঞ্চলের পানির স্তরের বর্ণনা দিচ্ছিলেন নেপালেক্কা। কেবল গোদাগাড়ি নয়, বরেন্দ্র অঞ্চলের অনেক স্থানেই দেখা মেলে এমন দৃশ্যের। যান্ত্রিক ত্রুটি নয়, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে গভীর নলকূপ। ফলে পানি না পাওয়ায় হরহামেশায় বিপাকে পড়ছেন কৃষক। আমার জমির মোটামুটি 4-5 বিঘা ধান মারা গেছে, বারবারটি নষ্ট হয়ে যাচ্ছে, মোটর পড়ে যাচ্ছে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের এক জরিপ বলছে, এই অঞ্চলে প্রতি বছর আশঙ্কাজনক হারে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে। 1985 সালে পানির স্তর ছিল 20.6 ফুট। 1991 সালে এই স্তর নেমে দাঁড়ায় 48 ফুট। 2000 সালে ভূগর্ভস্থ পানির স্তর নামে 62 ফুট। আর বর্তমানে পানির স্তর নেমে গেছে 105 ফুট নিচে। বর্তমানে বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপের সংখ্যা অন্তত 15,000। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার মেনলি হচ্ছে কিন্তু এই জিনিসটাই এই বরেন্দ্র অঞ্চলে, যে রিচার্জটা ওভাবে হচ্ছে না। ভূ অভ্যন্তরে যে পানির যে স্তর, সেই স্তরটা ঠিক রাখা যায় না। যে পানি আমরা আশা করছি সেটুকু পানি তো সারা বছর থাকে না। বরেন্দ্র অঞ্চলের নদীগুলোতে পানি না থাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমছে আশঙ্কাজনক হারে। কৃষিবিদরা বলছেন, বরেন্দ্র অংশে যেভাবে পানির স্তর নামছে এবং বৃষ্টিপাত কমছে, এতে করে ধান উৎপাদনে নেমে আসতে পারে বিপর্যয়। সার, কীটনাশক সবকিছু ব্যবহার করে যদি পানির ডেফিসিট থাকে বা কম থাকে, তাহলে তো সেখানে ফসল ধান ভালো হবে না। আর পরিবেশবিদদের হুঁশিয়ারি, খরার প্রবণতা বাড়ায় হুমকির মুখে এই অঞ্চলের জীববৈচিত্র্য। জীবনযাত্রার যে বিষয়গুলো কিংবা জীববৈচিত্র্যের যে বিষয়গুলো, সবগুলোই কিন্তু পরিবেশের এই কম্পোনেন্ট থেকে কিন্তু তারাও হুমকির মুখে। পদ্মা, মহানন্দা, সরমংলা, আত্রাই, রানীসহ ছোট বড় অন্তত 12টি নদীতে পানি না থাকায় উত্তরাঞ্চল ক্রমে রুক্ষ হচ্ছে, এমনটাই বলছেন গবেষকরা। রাসেল মুস্তাফিজ, চ্যানেল 24, রাজশাহী। পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে পদ্মায় লঞ্চডুবির ঘটনায় আরও 8 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মানিকগঞ্জের শিবালয় উপজেলার মানুচি এলাকায় পদ্মা নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। গেল 22 ফেব্রুয়ারির ওই লঞ্চ দুর্ঘটনায় এ পর্যন্ত 79 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে 70 জনের মরদেহ। নদীপথে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়লেও টনক নড়ছে না প্রশাসনের। অতিরিক্ত যাত্রী আর চালকের অসতর্কতার কথা বারবার বলা হলেও নেওয়া হয় না কার্যকর ব্যবস্থা। নিয়মনীতি না মানায় পিনাক 6 দুর্ঘটনার ক্ষত না শুকাতেই আবারও ঘটল কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে লঞ্চ ডুবি। যাত্রী সেবা নিশ্চিতের দায়িত্ব যাদের কাঁধে, উদাসীন তারাই। হরহামেশাই ঘটছে লঞ্চ ডুবির ঘটনা। গত 4 আগস্ট অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে পদ্মা নদীতে ডুবে যায় এমভি পিনাক 6, প্রাণ হারান 1.5 শতাধিক মানুষ। এরপর কিছুদিন নৌ পরিবহন কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করলেও আবারও শুরু হয়েছে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌ চলাচল। ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে পারাপার হচ্ছে কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে শখানেক লঞ্চ। লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই করে নিচ্ছে, কোনো যাত্রী দাঁড়াইতে পারতেছে না, বসতে পারতেছে না। তারপরও এইরকম প্যাসেঞ্জার সরকারও কেয়ার নেয় না, আর এই জায়গার পুলিশরাও কেয়ার নেয় না। আমরা ওই লঞ্চ গাড়িতে আমরা বলছি যে এত যাত্রী নিয়েন না, তারপরও ওরা অতিরিক্ত যাত্রী নিয়ে এসে।
ঘাটে পরিবহন পরিদর্শক দায়িত্বে থাকার পরেও লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে কাওড়াকান্দি ঘাটের কর্মকর্তার দাবি, সঠিক নিয়মেই পারাপার হচ্ছে লঞ্চ। যাত্রী ব্যবস্থাপনা এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করার জন্য সার্বক্ষণিক মনিটরিং করা হয়। প্রতিটি লঞ্চে তার নির্ধারিত ক্যাপাসিটির মধ্যে রেখে লঞ্চটাকে ঘাট থেকে বাধ্য করা হয়। সমস্যা যাতে না হয়, ওভারলোড যেন না হয়, আমরা এই ব্যবস্থা এপিলি আমরা চালাই এবং সরকারি লোক আছে, টিএইউ আছে, এখানে কোনো সমস্যা হয় না আমাদের এখানে। শিমুলিয়া ঘাট থেকে 86টি লঞ্চ দিয়ে পারাপার হচ্ছে যাত্রী। এর মধ্যে শিমুলিয়া থেকে কাওড়াকান্দি রুটে 60টি লঞ্চ আর শিমুলিয়া থেকে শরীয়তপুরের মাঝিকান্দি রুটে চলছে 26টি লঞ্চ। সাথে কাওড়াকান্দি কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে 16টি ফেরি এবং 1.5 শতাধিক স্পিড বোটে চলছে যাত্রী পারাপার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিএনপি নেতৃত্বাধীন 20 দলের ডাকে চলছে নতুন করে ঘোষিত 48 ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন। আর টানা অবরোধের আজ 52তম দিন। সকাল থেকে দেশে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতাল অবরোধে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানী সহ দেশের সব জেলায় নিরাপত্তায় রয়েছে র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা। তবে গেল রাতে নওগাঁ বগুড়া মহাসড়কের শাহপুরে একটি ট্রাকে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এতে দুদু মিয়া নামে এক চালক আহত হন। টানা হরতাল অবরোধে গতি হারাচ্ছে ব্যবসা বাণিজ্য, ভাটা পড়েছে আমদানি রপ্তানিতেও। ফলে নেতিবাচক প্রভাব পড়ছে উত্তরাঞ্চলের রাজস্ব আয়ে। কর কর্মকর্তারা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় রাজস্ব আদায়ের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। অর্থ সংকটে পড়েছে রংপুর সিটি কর্পোরেশন। ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ সব ধরনের ব্যবসায় হরতাল অবরোধের আঁচ। রংপুর বিভাগের 4টি স্থলবন্দরেও একই চিত্র। রাজনৈতিক সহিংসতার বিরূপ প্রভাবে আমদানি রপ্তানি কমে যাওয়ায় রাজস্ব আদায়ে নেমেছে স্থবিরতা। কর কর্মকর্তারা বলছেন, গেল বছরের জানুয়ারিতে প্রায় 107 কোটি টাকা রাজস্ব আদায় হলেও চলতি বছরে এই সময় তা কমিয়ে দাঁড়িয়েছে 58 কোটি টাকায়। সহিংস পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে যে ক্ষতি হবে তা পোষানো যাবে না বলে আশঙ্কা তাদের। যদি কিছু কমে থাকে সেটা আশা করছি যে আমরা কাটাই উঠতে পারবো এটা আগামী মাসের মধ্যে আশা করছি। রাজস্ব কমেছে সড়ক পথেও। সড়ক মহাসড়কে পরিবহন চলাচল কমে যাওয়ায় বিভাগের 4টি সেতু থেকে আসছে না কাঙ্ক্ষিত টোল। এটা তো খুব স্বাভাবিক। কোন রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলে মুভমেন্ট কমে যায়। মুভমেন্ট কমে গেলে রেভিনিউ কমতেই পারে। চলমান রাজনৈতিক অস্থিরতায় রংপুর সিটি মেয়রের কপালেও চিন্তার ভাঁজ। কমে গেছে কর আদায়ের পরিমাণ। তাই 2000 কর্মকর্তা কর্মচারীর বেতন নিয়ে দুশ্চিন্তায় নগরপিতা। সিটি কর্পোরেশন যদি এরকম চলতে থাকে, আগামীতে কর্মচারীর বেতন দেওয়ায় প্রচুর কি বলবো অসুবিধার কারণ হয় দাঁড়াবে। গেল বছরের জানুয়ারিতে বিভিন্ন খাত থেকে 1,65,00,000 টাকা রাজস্ব আদায় করে সিটি কর্পোরেশন। এবছর তা নেমে এসেছে 1 কোটি টাকার নিচে। জুয়েল আহমেদ, চ্যানেল 24, রংপুর। সুন্দরবনের শরণখোলায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বনদস্যুর সাগর সৈকত বাহিনীর 3 সদস্য। র্যাবের দাবি, বনদস্যুদের সংঘটিত হবার খবরে সকাল 9টার দিকে শরণখোলার কাঠলার খাল এলাকায় অভিযান চালায় তারা। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি চালালে পাল্টা গুলি চালায় র্যাব। এতে 3 বনদস্যু ঘটনাস্থলেই নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে 14টি আগ্নেয়াস্ত্র সহ 52 রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। কিছু সুশীল সবসময় ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এখনো আছে। রাতের অন্ধকারে তারা দল এবং জাতির ক্ষতি করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। সকালে খুলনা জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন কাজী জাফরুল্লাহ। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভেতরেই অনেকে ঘাপটি মেরে আছে যাদের দুর্দিনে পাওয়া যায় না। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন 218 জন কাউন্সিলর। সবশেষ 2004 সালে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশ 24। নরসিংদীতে নির্মাণাধীন ভবন থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই কিশোরের নাম শাকিল। সকালে পৌর শহরের বাসাইল এলাকার রিপন মিয়ার নির্মাণাধীন ভবনে মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। নূর হোসেন হত্যা মামলার রায়ে 9 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। সকালে এই রায় দেয়া হয়। এছাড়া আসামিদের প্রত্যেকের কাছ থেকে 1 লাখ টাকা জরিমানা আদায় করে তা নিহতদের পরিবারকে দেয়ার আদেশ দেন আদালত। 2002 সালের 20 ফেব্রুয়ারি খুন হন মুক্তিযোদ্ধা নূর হোসেন। বাদী পক্ষের 26 জন এবং আসামি পক্ষের 7 জনের সাক্ষীর প্রেক্ষিতে এ রায় দেন আদালত। এবং জরিমানার অর্থ আদায় করে নিহতের পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। আমি এই রায়ে সন্তুষ্ট হয়েছি, বুঝছেন। আর আমি চাই রাষ্ট্রপতির কাছে যে রায়ের দ্রুত বিচারটা করতে। উপাচার্যের অপসারণের দাবিতে 18 দিনে পড়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনশন। কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন ভাতা, চাকুরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তাদের এ দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরাও। টানা এই কর্মসূচিতে এ পর্যন্ত 13 জন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কুড়িগ্রামের রৌমারীতে কোচিং এর কারণে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। এর প্রতিবাদে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। তবে লাঞ্ছনার ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করে এ সংক্রান্ত খবর প্রচার না করার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছুটির পর কোচিংয়ের দায়ে কুড়িগ্রামের রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকরা জানায়, মন্ত্রণালয়ের নিয়ম মেনে ছুটির পর একটি করে অতিরিক্ত ক্লাস চালু করে বিদ্যালয় কর্তৃপক্ষ। তা সত্ত্বেও গত 23 ফেব্রুয়ারি ছুটির পর ক্লাস নিতে দেখে রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে লাঞ্ছিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অতিরিক্ত ক্লাস আমরা নেই সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ম্যানেজিং কমিটির রেজুলেশন অনুযায়ী এবং ওনারও পারমিশন অনুযায়ী। হাবিবুর রহমান সাহেবকে বলা হয় যে তোমরা যদি এই বর্ধিত ক্লাস নাও আগামীকাল থেকে, তাহলে আপনাদেরকে পিঠ মোড়া দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হবে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়, হুমকি দেয় এসএসসি পরীক্ষা বর্জনেরও। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং 24 ঘন্টার মধ্যে আমরা রৌমারী উপজেলার প্রত্যেকটা প্রতিষ্ঠান কর্মবিরতি রাখবো। শুক্রবার এসএসসি পরীক্ষা আছে, ওনারা এসএসসি পরীক্ষা ইনভিজিলেশন দেবে না। আমি তো কেন্দ্র সচিব, আমি তো যদি ইনভিজিলেশন না পাই, আমার তো আমি সরকারি কাজে যদি বাধা পড়ে আমি তো মুশকিলে পড়ে যাব। এদিকে বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবরের প্রচারকে ভিত্তিহীন বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি তাকে 7 দিনের সময়, 7 কার্য দিবসের সময় দিয়ে শোকজ করেছি, যেন তিনি সন্তোষজনক জবাব আমার বরাবর প্রেরণ করেন। এ ঘটনায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় উপজেলার এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বেগম জিয়ার বিরুদ্ধে আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করাই এখন সরকারের অন্যতম কাজ বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষী লাগবে না, ব্যাংক ও চেকেই তার প্রমাণ আছে। ব্যাংকে অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা আসছে, টাকা নাই, 1 পয়সা কে তুলে নিচ্ছে, ব্যাংকের সব রেকর্ড আছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমরা সরকার, আমি বিশ্বাস করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে। লালমনিরহাটের তুষ ভান্ডারে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এক আনসার সদস্য। রেলওয়ে পুলিশ জানায়, নাশকতা রোধে কালীগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে পাহারা দিচ্ছিলেন আনসার সদস্য বিশ্বনাথ। গত রাত 1টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। কুমিল্লার 14 গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত 8 জনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। সংসারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে নারায়ণপুরের দুলাল মিয়ার পরিবার। একই অবস্থা নোয়াবাজারের কুলসুম ও রোজিনার। খালি ঘরে মাকে খুঁজে ফেরেন তাদের অবুঝ শিশুরা।
গেল মঙ্গলবার রাতে কুমিল্লার 14 গ্রামে বাসের ধাক্কায় নিহত হন সিএনজি অটোরিকশার 8 যাত্রী। নিহতদের স্বজনরা বলছেন, ট্রাফিক আইন অমান্য, অতিরিক্ত যাত্রী বহন ও বেহাল সড়কের কারণেই ঘটেছে ওই মর্মান্তিক দুর্ঘটনা। অনুসন্ধানের 5 দশক পরও আলোর মুখ দেখেনি জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা খনি। বারবারই ব্যর্থ হচ্ছে উত্তোলন কাজ। পেট্রোবাংলার মতে, খনির ভেতরে জমে থাকা গ্যাস অপসারণের পরই সম্ভব হবে কয়লা তোলা। স্থানীয়দের আশা, আগামীকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের আগমনে সমাধান হবে দীর্ঘদিনের এই সমস্যার। জয়পুরহাটের জামালগঞ্জ কয়লার খনি, খরচ বেশি হয়, বারবারে ব্যর্থ হচ্ছে উত্তোলন কাজ। 1965 সালের দিকে এখানে উন্নত মানের বিটুমিনাস কয়লার সন্ধান মেলে। এরপর থেকে চলছে কয়লা উত্তোলনের চেষ্টা। পেট্রোবাংলার মতে, ভূগর্ভ থেকে প্রায় 1000 মিটার নিচে রয়েছে কয়লা। খনির উপরিভাগে আছে এক প্রকার মিথেন গ্যাস, যা থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। উপরিভাগের এই গ্যাস তুলতে পারলেই কয়লা উত্তোলনে খরচ কমবে কয়েক গুণ। তবে আবাদে জমি বাঁচাতে কয়লা তোলার পক্ষে না এলাকাবাসী। কাজ হচ্ছে, হবে করে অফিসের লোক আসে, আসার পর হবে এরকম আশ্বাস দিয়ে দিয়ে থুচ্ছে বছরের পর বছর। সরকার যে উদ্যোগ নিয়েছে, আবার এই উদ্যোগ নিলে দেশের জ্বালানি চাহিদা মিটবে এবং কিছু মানুষের বেকারত্ব দূর হবে। আমাদের এখানে জায়গা জমি খুব, ফসল ক্ষেত ভালো হয়, এখানে কয়লা তুললে আমাদের খুব ক্ষতি হবে। দীর্ঘ 5 দশক পর শুক্রবার জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের পরিদর্শনে আলোর মুখ দেখবে এই খনি, এমনটাই আশা এখানকার দায়িত্বরত কর্মকর্তাদের। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের এখানে আসছেন, জামালগঞ্জ কয়লা খনি উনি দেখবেন এবং পরবর্তীতে এটা কোন পর্যায়ে যাবেন, উনি কি ডিসিশন নেবে। মোস্ট প্রবাবলি এটা চালু হবে, এটা সবাই আশা করতেছে এই অঞ্চলের মানুষ। প্রায় 4.5 বর্গ কিলোমিটার আয়তনের এই খনিতে মজুদ রয়েছে অন্তত 106 কোটি টন কয়লা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রতিষ্ঠার 26 বছরেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়নি ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। কর্তৃপক্ষ বলছে, আইসিইউ চালুর জন্য 2 তলা একটি ভবনের কাজ শেষ পর্যায়ে। তবে জনবল ও চিকিৎসা সরঞ্জাম চাওয়া হলেও এখনও সাড়া দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। খুলনা চিকিৎসা সেবা নিয়ে ব্যুরো প্রধান মামুন রেজার ধারাবাহিকের দ্বিতীয়টি আজ। খুলনা বিভাগের সবচেয়ে বড় এই হাসপাতালে নেই আইসিইউ। বর্তমানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হয় মুমূর্ষু রোগীদের। আইসিইউ না থাকায় অনেক রোগীকেই নিয়ে যেতে হয় ঢাকায়। আর সিসিইউ বিভাগে 20টি শয্যা থাকলেও চিকিৎসক মাত্র 2 জন। পূর্ণাঙ্গ আইসিইউ এবং সিসিইউ চালুর দাবি খুলনাবাসীর দীর্ঘদিনের। জটিল রোগী যারা আছে বা মুমূর্ষ রোগী, যেটাকে মুমূর্ষ রোগী বলা হয়, তাদেরকে তো আইসিইউতে রেখে তাদেরকে সাপোর্ট দিয়ে অন্তত তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়, সেটা থেকে আমরা তো বঞ্চিত এই অঞ্চলের মানুষ। ছোট্ট অবস্থানে হয়তো কোনো মতে একটু সাপোর্ট দেওয়া যায়, কিন্তু সেটা একটা পূর্ণাঙ্গ সাপোর্ট না, যে কারণে প্রায়শই আমাদের এখান থেকে সেই ঢাকা শহরে আইসিইউর জন্য পাঠাতে হয়। অবশেষে রোগীদের জন্য একটু সুখবর, আইসিইউ চালুর জন্য 2 তলা ভবন নির্মাণ প্রায় সম্পন্ন। জনবল নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে 20 জন চিকিৎসক সহ 144 জনের। আর বরাদ্দ চাওয়া হয়েছে 30টি শয্যা এবং 48 ক্যাটাগরির 187টি যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম। একটা বিল্ডিং তৈরি হলেই তো শুধু হয় না, এটার সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রপাতি, ম্যান পাওয়ার এবং ইনফ্রাস্ট্রাকচার, তিনটারই একই সাথে প্রয়োজন আছে। তো সেগুলো প্রক্রিয়ার সরকার থেকে আসলে তখন হয়তো একটা পূর্ণাঙ্গ আইসিইউ আমরা তৈরি করতে পারি। তবে দ্রুত জনবল ও যন্ত্রপাতি পাওয়ার জন্য চেষ্টার কথা জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। তবে লাঞ্ছনার ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করে এ সংক্রান্ত খবর প্রচার না করার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছুটির পর কোচিংয়ের দায়ে কুড়িগ্রামের রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকরা জানায়, মন্ত্রণালয়ের নিয়ম মেনে ছুটির পর একটি করে অতিরিক্ত ক্লাস চালু করে বিদ্যালয় কর্তৃপক্ষ। তা সত্ত্বেও গত 23 ফেব্রুয়ারি ছুটির পর ক্লাস নিতে দেখে রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে লাঞ্ছিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অতিরিক্ত ক্লাস আমরা নেই সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ম্যানেজিং কমিটির রেজুলেশন অনুযায়ী এবং ওনারও পারমিশন অনুযায়ী। হাবিবুর রহমান সাহেবকে বলা হয় যে তোমরা যদি এই বর্ধিত ক্লাস নাও আগামীকাল থেকে, তাহলে আপনাদেরকে পিঠ মোড়া দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হবে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়, হুমকি দেয় এসএসসি পরীক্ষা বর্জনেরও। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং 24 ঘন্টার মধ্যে আমরা রৌমারী উপজেলার প্রত্যেকটা প্রতিষ্ঠান কর্মবিরতি রাখবো। শুক্রবার এসএসসি পরীক্ষা আছে, ওনারা এসএসসি পরীক্ষা ইনভিজিলেশন দেবে না। আমি তো কেন্দ্র সচিব, আমি তো যদি ইনভিজিলেটর না পাই, আমার তো আমি সরকারি কাজে যদি বাধা পড়ে আমি তো মুশকিলে পড়ে যাবো। এদিকে বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষী লাগবে না, ব্যাংক ও চেকেই তার প্রমাণ আছে। সাক্ষী প্রমাণ লাগবে না, ব্যাংকে অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা আসছে, টাকা নাই, 1% কে তুলে নিছে, ব্যাংকের সব রেকর্ড আছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আমরা সরকার, আমি বিশ্বাস করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে। লালমনিরহাটের তুষ ভান্ডারে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এক আনসার সদস্য। রেলওয়ে পুলিশ জানায়, নাশকতা রোধে কালীগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে পাহারা দিচ্ছিলেন আনসার সদস্য বিশ্বনাথ। গত রাত 1টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। কুমিল্লার 14 গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত 8 জনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। সংসারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে নারায়ণপুরের দুলাল মিয়ার পরিবার। একই অবস্থা নোয়াবাজারের কুলসুম ও রোজিনার। খালি ঘরে মাকে খুঁজে ফেরেন তাদের অবুঝ শিশুরা। গেল মঙ্গলবার রাতে কুমিল্লার 14 গ্রামে বাসের ধাক্কায় নিহত হন সিএনজি অটোরিকশার 8 যাত্রী। নিহতদের স্বজনরা বলছেন, ট্রাফিক আইন অমান্য, অতিরিক্ত যাত্রী বহন ও বেহাল সড়কের কারণেই ঘটেছে ওই মর্মান্তিক দুর্ঘটনা। অনুসন্ধানের 5 দশক পরও আলোর মুখ দেখেনি জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা ঘটনায় আরও 8 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মানিকগঞ্জের শিবালয় উপজেলার মানুচি এলাকায় পদ্মা নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। গেল 22 ফেব্রুয়ারির ওই লঞ্চ দুর্ঘটনায় এ পর্যন্ত 79 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে 70 জনের মরদেহ। নদীপথে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়লেও টনক নড়ছে না প্রশাসনের। অতিরিক্ত যাত্রী আর চালকের অসতর্কতার কথা বারবার বলা হলেও নেওয়া হয় না কার্যকর ব্যবস্থা। নিয়মনীতি না মানায় পিনাক 6 দুর্ঘটনার ক্ষত না শুকাতেই আবারও ঘটল কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে লঞ্চ ডুবি। যাত্রী সেবা নিশ্চিতের দায়িত্ব যাদের কাঁধে, উদাসীন তারাই। হরহামেশাই ঘটছে লঞ্চ ডুবির ঘটনা। গত 4 আগস্ট অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে পদ্মা নদীতে ডুবে যায় এমভি পিনাক 6, প্রাণ হারান 1.5 শতাধিক মানুষ। এরপর কিছুদিন নৌ পরিবহন কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করলেও আবারও শুরু হয়েছে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌ চলাচল। ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে পারাপার হচ্ছে কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে শখানেক লঞ্চ। লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই করে নিচ্ছে, কোনো যাত্রী দাঁড়াইতে পারতেছে না, বসতে পারতেছে না। তারপরও এইরকম প্যাসেঞ্জার সরকারও কেয়ার নেয় না, এই জায়গার পুলিশরাও কেয়ার নেয় না। আমরা ওই লঞ্চ গাড়িতে আমরা বলছি যে এত যাত্রী নেন না। মহাসড়কের শাহপুরে একটি ট্রাকে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এতে দুদু মিয়া নামে এক চালক আহত হন। টানা হরতাল অবরোধে গতি হারাচ্ছে ব্যবসা বাণিজ্য, ভাটা পড়েছে আমদানি রপ্তানিতেও। ফলে নেতিবাচক প্রভাব পড়ছে উত্তরাঞ্চলের রাজস্ব আয়ে। কর কর্মকর্তারা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় রাজস্ব আদায়ের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। অর্থ সংকটে পড়েছে রংপুর সিটি কর্পোরেশন। ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ সব ধরনের ব্যবসায় হরতাল অবরোধের আঁচ। রংপুর বিভাগের 4টি স্থলবন্দরেও একই চিত্র। রাজনৈতিক সহিংসতার বিরূপ প্রভাবে আমদানি রপ্তানি কমে যাওয়ায় রাজস্ব আদায়ে নেমেছে স্থবিরতা। কর কর্মকর্তারা বলছেন, গেল বছরের জানুয়ারিতে প্রায় 107 কোটি টাকা রাজস্ব আদায় হলেও চলতি বছরে এই সময় তা কমিয়ে দাঁড়িয়েছে 58 কোটি টাকায়। সহিংস পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে যে ক্ষতি হবে তা পোষানো যাবে না বলে আশঙ্কা তাদের। যদি কিছু কমে থাকে সেটা আশা করছি যে আমরা কাটাই উঠতে পারবো, এটা আগামী মাসের মধ্যে আশা করছি। রাজস্ব কমেছে সড়ক পথেও। সড়ক মহাসড়কে পরিবহন চলাচল কমে যাওয়ায় বিভাগের 4টি সেতু থেকে আসছে না কাঙ্ক্ষিত টোল।
এটা তো খুব স্বাভাবিক। কোন রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলে মুভমেন্ট কমে যায়, মুভমেন্ট কমে গেলে সিটি মেয়রের কপালেও চিন্তার ভাঁজ, কমে গেছে কর আদায়ের পরিমাণ। তাই 2000 কর্মকর্তা কর্মচারীর বেতন নিয়ে দুশ্চিন্তায় নগরপিতা। সিটি কর্পোরেশন যদি এরকম চলতে থাকে, আগামীতে কর্মচারীর বেতন দেওয়ায় মানে প্রচুর কি বলবো অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। গেল বছরের জানুয়ারিতে বিভিন্ন খাত থেকে 1,65,00,000 লাখ টাকা রাজস্ব আদায় করে সিটি কর্পোরেশন। এবছর তা নেমে এসেছে 1 কোটি টাকার নিচে। জুয়েল আহমেদ, চ্যানেল 24, রংপুর। সুন্দরবনের শরণখোলায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বনদস্যুর সাগর সৈকত বাহিনীর 3 সদস্য। র্যাবের দাবি, বনদস্যুদের সংঘটিত হবার খবরে সকাল 9টার দিকে শরণখোলার কাটলার খাল এলাকায় অভিযান চালায় তারা। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি চালালে পাল্টা গুলি চালায় র্যাব। এতে 3 বনদস্যু ঘটনাস্থলেই নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে 14টি আগ্নেয়াস্ত্র সহ 52 রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। কিছু সুশীল সবসময় ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এখনো আছে। রাতের অন্ধকারে তারা দল এবং জাতির ক্ষতি করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। সকালে খুলনা জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন কাজী জাফরুল্লাহ। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভেতরেই অনেকে ঘাপটি মেরে আছে, যাদের দুর্দিনে পাওয়া যায় না। ভূগর্ভ থেকে প্রায় 1000 মিটার নিচে রয়েছে কয়লা। খনির উপরিভাগে আছে এক প্রকার মিথেন গ্যাস, যা থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। উপরিভাগের এই গ্যাস তুলতে পারলেই কয়লা উত্তোলনে খরচ কমবে কয়েক গুণ। তবে আবাদে জমি বাঁচাতে কয়লা তোলার পক্ষে না এলাকাবাসী। কাজ হচ্ছে, হবে করে অফিসের লোক আসে, আসার পর হবে এরকম আশ্বাস দিয়ে দিয়ে থুচ্ছে বছরের পর বছর। সরকার যে উদ্যোগ নিয়েছে, আবার এই উদ্যোগ নিলে দেশের জ্বালানি চাহিদা মিটবে এবং কিছু মানুষের বেকারত্ব দূর হবে। আমাদের এখানে জায়গা জমি খুব ফসল ক্ষেত ভালো হয়, এখানে কয়লা তুললে আমাদের খুব ক্ষতি হবে। দীর্ঘ 5 দশক পর শুক্রবার জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের পরিদর্শনে আলোর মুখ দেখবে এই খনি, এমনটাই আশা এখানকার দায়িত্বরত কর্মকর্তাদের। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের এখানে আসছেন, জামালগঞ্জ কয়লা খনি উনি দেখবেন এবং পরবর্তীতে এটা কোন পর্যায়ে যাবেন, উনি কি ডিসিশন নেবে। মোস্ট প্রবাবলি এটা চালু হবে, এটা সবাই আশা করতেছে এই অঞ্চলের মানুষ। প্রায় 4.5 বর্গ কিলোমিটার আয়তনের এই খনিতে মজুদ রয়েছে অন্তত 106 কোটি টন কয়লা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রতিষ্ঠার 26 বছরেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়নি ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। কর্তৃপক্ষ বলছে, আইসিইউ চালুর জন্য 2 তলা একটি ভবনের কাজ শেষ পর্যায়ে। তবে জনবল ও চিকিৎসা সরঞ্জাম চাওয়া হলেও এখনো সাড়া দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। খুলনা চিকিৎসা সেবা নিয়ে ব্যুরো প্রধান মামুন রেজা